সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? কে কে আসছেন? কে কে আসছেন দেখি, একটু নাম বলেন। কে কে আসছেন? ক্লাস শুরু করবো এখনই। এখনই ক্লাস শুরু করবো, একটু নামগুলো বলেন তো, কে কে আসছেন দেখি। তিনজন। আচ্ছা, আলিবা, ওকে। সিনথিয়া, ওয়ালাইকুম আসসালাম স্যার। আজকে ফ্লোচার্ট পড়াবো, কয়েকটা ফ্লোচার্ট পড়াবো। নাজিরা, আচ্ছা, ওকে। এখানে কি কাউকে মেনশন করছো? আচ্ছা, তোমাদের গ্রুপের হয়তো বা কেউ। আচ্ছা, শুরু করে দেই ক্লাস। আজকে ফ্লোচার্ট শেষ হয়ে যাবে। আজকে তো ভাবছিলাম ওই দিন ফ্লোচার্টটা শেষ করবো। ওই ফ্লোচার্টটা হাতে করাইতে একটু সময় লাগে। মানসুরা, ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, এখন যেটা করাবো, ধরো তোমার সবাই শুরু করি, ক্লাস শুরু করি। যেহেতু 6 জন আসছো, শুরু করে দিই। শুরু করে দেওয়া উচিত, ক্লাসটা আর দেরি করা উচিত না। অলরেডি অনেকক্ষণ দেরি করে ফেলছি, প্রায় 16-17 মিনিট দেরি হয়ে গেছে। স্যার আছে এখন আসরের নামাজটা একটু 15 মিনিট পিছিয়ে গেছে। বকুল, ওয়ালাইকুম সালাম। অনন্যা, ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, ওকে, শুরু করে দিই। দেখো, আজকের ফ্লোচার্টে যেটা করাবো, ফারেনহাইট থেকে সেলসিয়াসে বা সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করার একটা প্রোগ্রাম। দেখি একটু বোর্ডে দেখা যায় কিনা সবকিছু। কোনো সমস্যা হচ্ছে? সাউন্ডে কি সমস্যা হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম তাসফিয়া। সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে কিনা বললে তো স্যারকে। সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, এখানে আমি কি করব, সেলসিয়াসে এমন একটা প্রোগ্রাম বানাবো যেখানে আমি সেলসিয়াসে ইনপুট দিলে ফারেনহাইটে আউটপুট পাবো। সেলসিয়াসে ইনপুট দিলে ফারেনহাইটে আউটপুট পাবো। আমাদের দেশে আমরা কিন্তু টেম্পারেচারের একক যেটা আমরা সেলসিয়াস দিয়ে হিসাব করি, বাট এইটা অন্যান্য দেশে বা ইউরোপ কান্ট্রিগুলোতে বা আমেরিকার দেশগুলোতে এগুলো ওরা ইউজ করে ফারেনহাইটে। তো আমাদের দেশে ধর কিছুদিন আগে আমার মামা দেশের বাইরে থেকে আসছিলেন। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে টেম্পারেচার, উনি ইউএসএ থেকে আসছিলেন, তো উনি আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে টেম্পারেচার কত চলতেছে। তো আমি তো ওনাকে সেলসিয়াসে বলছি, 32 না 33 জন্য বলছিলাম। তখন উনি বলতেছে যে ফারেনহাইটে বলো। তো আমি তো ফারেনহাইটে বলতে পারতেছিলাম না। তো তখন আমার কি দরকার ছিল? এই প্রোগ্রামটা দরকার ছিল। তো এই প্রোগ্রামটা করার ডিজাইনটা, এই প্রোগ্রামটা তৈরি করার ডিজাইনটা এখন করে দেখাবো। আর পরে ওই ডিজাইন দেখে আমি কি সি ভাষায় কোডিং করবো। অর্থাৎ কি করবো, ফ্লোচার্ট দিয়ে কি করবো এখন, অ্যালগরিদম ফ্লোচার্ট। অ্যালগরিদম তো তোমরা বইয়ে দেখলে বা নিজের মতো করে সাজাই লিখে ফেলতে পারো। তো আমি ফ্লোচার্টটা দিয়ে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, একটু চলে যাই ফ্লোচার্টে। ফ্লোচার্টটা আমার মনে হয় লাল কালি দিয়ে করলে ভালো হবে। এটা একটু এইভাবে নিই। আচ্ছা, তো এটা আমরা নিলাম। ফার্স্ট এটা কি জানো তোমরা সবাই? এটা হচ্ছে স্টার্ট। এটা তোমরা কি, এটা কি বলো? এটা স্টার্ট, তাই না? এটা স্টার্ট। আচ্ছা, স্টার্টের পরে কি থাকবে? স্টার্টের পরে তোমাকে মানটা নিতে হবে সেলসিয়াসে ইনপুট। ধরো সেলসিয়াস থেকে ফারেনহাইটে, সেলসিয়াসে ইনপুট, ফারেনহাইটে আউটপুট। তো একটা প্রোগ্রাম কিভাবে রান হয়? সেলসিয়াস ইনপুট, প্রসেস, আউটপুট। আমরা জানি সেলসিয়াস থেকে ফারেনহাইটে, ফারেনহাইটের সূত্র কি? এটা আমরা সবাই জানি, F = 32 প্লাস 9/5 ইনটু সি, এটা না? আচ্ছা, তোমাদেরকে আমি আজকে আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে এক্সপ্রেশন ভাঙানো। এক্সপ্রেশন কিভাবে ভাঙাইতে হয়, এক্সপ্রেশন ভাঙানো শিখাবো। তো এই এক্সপ্রেশনটা আমার ভাঙাইতে হবে এইভাবে, F = 32 প্লাস 9 ইনটু সি ডিভাইডেড বাই কত? 5। যেহেতু সিটা কি 9 এর সাথে গুণের আকারে আছে, 9 ইনটু সি ডিভাইডেড বাই 5। এভাবে করাবো। তাহলে আমার সূত্রের প্রসেসে বসবে কোনটা? এইটা। তাহলে আগে আমি ইনপুট নিয়ে নিই। ইনপুটের চিহ্ন কোনটা? ইনপুটের চিহ্ন হচ্ছে এইটা। তোমরা সবাই জানো ইনপুটের চিহ্ন হচ্ছে এরকম সামান্তরিক। তাহলে ইনপুট হিসেবে আমি কি নিব? সেলসিয়াসের মান নিব। কিসের মান নিব?
সেলসিয়াসে দেখি কি এরকম কিছু বলতেছো কিনা। 9 জন মাত্র সাউন্ড। আচ্ছা মানসুরা সাউন্ড ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে ওকে। কাজী মেহেদি সাউন্ড কি শোনা যাচ্ছে না স্যার? একটু পরে ভালো শুনতে পাবা। অনন্যা শোনা যাচ্ছে না সাউন্ড? আচ্ছা তহিদুর বিভাস তোমরা বলো সাউন্ড কি সমস্যা হচ্ছে কিনা। তোমাদের এত সামনে পরীক্ষা তারপরেও ক্লাসে অ্যাটেন্ডেন্স হচ্ছে 10 জন। আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে ওকে মেহেদি ধন্যবাদ তোমাকে। আচ্ছা তো কি করব, সেলসিয়াস আমি ইনপুট নিব, সেলসিয়াস ইনপুট নেওয়ার পর কি বের হবে? আউটপুট বের হবে। কিন্তু তার আগে ইয়াটা কি? প্রসেস। প্রসেসটা কিভাবে হয়? প্রসেসটা হয় এইভাবে। আমি এখানে কি করব, প্রসেসটা এইভাবে লিখে দিব f ইজ ইকুয়াল টু এই যে এইভাবে এক্সপ্রেশন ভাঙাই লিখতে পারি, আমি ওইভাবে লিখতে পারি, এমন না যে আমি ওইভাবে লিখতে পারি না, তবে সি প্রোগ্রামিং এ এক্সপ্রেশন ভাঙাই লিখতে হবে। তো আমি চাইলে ওই উপরে যেভাবে আছে, কারণ এটা প্রোগ্রামার কি ডিজাইন করবে, এটা মানুষের বোঝার জন্য, তো মানুষের বোঝার জন্য এটা বসাইলেও হয়, আবার আমি চাইলে এটাও বসাইতে পারি। তো আমি এখানে লিখবো 32 প্লাস, আচ্ছা এইভাবে লিখে দিই 9/5 আর ইনটু কি সি, এভাবে লিখে দিতে পারি। তো এখন সূত্র অনুযায়ী এখানে আমরা জাস্ট সেলসিয়াস এর মান বসলে কি হয়ে যাবে, সেটা 9 এর সাথে গুণ হবে, 5 দ্বারা ভাগ হবে, 32 এর সাথে যোগ হয়ে আর কি বের হয়ে যাবে, আউটপুট বের হয়ে যাবে। কিভাবে আউটপুট বের হবে, কিসের আউটপুট বের হবে, বের হবে হচ্ছে এফ। সেলসিয়াস ইনপুট দিছিলাম, আউটপুট কিসে বের হবে, এফ। বা তুমি এইভাবে লিখতে পারো প্রিন্ট এফ, হ্যাঁ তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো প্রিন্ট এফ, মানে এফ এর মান প্রিন্ট, এফ এর মান প্রিন্ট হয়ে যাবে। তারপর কি প্রসেস আউটপুট বের হয়ে গেছে, এবার কি, এবার তো আর কিছুই না, এবার হচ্ছে স্টপ, স্টপ করে দাও, শেষ। এটা নিয়ে তেমন কঠিন কিছু না। আচ্ছা এরপরে, আচ্ছা এদিকে মেনশন করতে ক্লাসে আসার জন্য। আচ্ছা 3টি বাহু থেকে এটা তো করে ফেলছিলাম। আচ্ছা এবার তোমাদেরকে আমি যেটা করাবো সেটা হচ্ছে লিপিয়ার। লিপিয়ারটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কিন্তু ক্লাসে তো আমার স্টুডেন্ট নাই, আমি কি করব বলো তো তোমাদেরকে নিয়ে। এখন যেটা করবো, আচ্ছা ওইটা তো লেখা হয়নি, সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর, সেন্টিগ্রেড থেকে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তর। আচ্ছা এরপরে যেটা করব সেটা হচ্ছে লিপিয়ার, কোন একটা বর্ষ লিপিয়ার কিনা সেটা করাবো। আচ্ছা এটা কি হবে, কিসের, লিপিয়ারের। লিপিয়ারের জন্য আমার কি করতে হবে, লিপিয়ার জিনিসটাকে আগে একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাদের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করতে পারতাম খুব ভালো হতো। স্যার ডান পাশের ঘরটা আঁকাইতে হবে নাকি শুধু বোঝানোর জন্য? না শুধু বোঝানোর জন্য দিছি স্যার, ওটা লিখতে হবে না সিনথিয়া, ওটা লিখতে হবে না। আচ্ছা তো লিপিয়ারের শর্তগুলো একটু বলে দিই। লিপিয়ার আমরা জানি সবাই 4 বছর পর পর আসে, কিন্তু লিপিয়ারের শর্ত এইভাবে না, মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবা। লিপিয়ারকে ইয়ারটাকে প্রথমে 400 দ্বারা ভাগ করব, কত দ্বারা, ইয়ারটাকে 400 দ্বারা ভাগ করব। ইয়ার এটাকে ভাগশেষের চিহ্ন, এটা কি লজিক্যাল ভাগশেষ, পার্সেন্টেজ অফ 400 ইকুয়াল 0। যদি এটা হয় তাহলে নিশ্চিতভাবে এটা লিপিয়ার, অথবা অর, অথবা এটা যদি না হয় কোনো সমস্যা নাই, অর ইয়ার পার্সেন্টেজ অফ 100 নট ইকুয়াল 0 এন্ড, বুঝাই বলতেছি আমি তোমাদেরকে এখনই, ইয়ার পার্সেন্টেজ অফ 4 ইকুয়াল 0। আচ্ছা তো দেখো এখানে জিনিসটা এইভাবে হবে যে যদি একটা বছর 400 দ্বারা নিঃশেষী বিভাজ্য যায়, অর্থাৎ ভাগ করে ভাগশেষ 0 আসে, তাহলে এটা নিশ্চিতভাবে লিপিয়ার। যেমন 400 সাল, 800 সাল, 1200 সাল, 1600 সাল, এগুলো কি নিশ্চিতভাবে লিপিয়ার। আচ্ছা আর যদি এখন লিপিয়ার কি 400 বছর পর পর আসে, আসে না, তাহলে ওটা যদি নাও হয় সমস্যা নেই, অথবা অথবা ইয়ার
পার্সেন্টেজ অফ ওয়ান, আরেকটা শর্ত, কিন্তু এখানে দুইটা শর্ত, কিন্তু আসলে দুইটা একসাথে। আরেকটা শর্ত হচ্ছে ইয়ার পার্সেন্টেজ অফ 100 নট ইকুয়াল 0, অর্থাৎ শূন্যের সমান হওয়া যাবে না। যেমন 2100 সাল, 2200 সাল, 2300 সাল, এগুলো 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে এগুলো লিপ ইয়ার হবে না। কিন্তু আবার 2400 সাল শুরুতেই কি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 4 6 2400, তো এখানে যদি হয় মানে কত 6 বার যাবে 4 6 তে, তাহলে নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে 2400 সাল আবার কি লিপ ইয়ার হবে। কিন্তু 2300 সাল হবে না, 2500 সাল হবে না, কারণ এগুলো 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেমন 2000 সাল 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য, এটা নিশ্চিতভাবে লিপ ইয়ার। আর যদি নাও হয় তাহলে 2100 সাল ধরো, 2100 সাল 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য না। আচ্ছা, এই স্টেপ ফেল করলো, কিন্তু তার আরেকটা সুযোগ আছে। 2100 সাল কি 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য? অবশ্যই। 2100 সাল 21 দিয়ে ভাগ করলে 100 দিয়ে ভাগ করলে 21 এসে পড়বে, তাহলে নিঃশেষে বিভাজ্য। কিন্তু 2104 সাল কিন্তু 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, 4 থেকে যায়, কিন্তু 4 দ্বারা কিন্তু নিঃশেষে বিভাজ্য। তাহলে 2104 সাল কিন্তু কি হবে? লিপ ইয়ার হবে। যারা শুধুমাত্র স্লাইড দেখে মনে করে যে বা পিডিএফ দিয়েন স্লাইড দেখে পড়া বোঝা যাবে, তাহলে কিন্তু না, আমার কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। স্লাইডে তো আর সবকিছু তুলে ধরা যায় না বা লেখা যায় না। তো যারা পরে রেকর্ডেড ক্লাসটা করো, তারা অবশ্যই শুধু স্লাইড দেখে তো কিছু বুঝবা না, অবশ্যই কি করতে হবে, এগুলো তো বইও বোঝানো যায়, কিন্তু কি করতে হবে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আমার হাতে করতেছি ওইটা আমার সাথে সাথে দেখতে হবে। তো ভিডিওটা পরে দেখে নিবা। আচ্ছা, ক্লাসে অ্যাটেন্ডেন্স 10 জন, ডে বাই ডে বাড়তেছে। আমি জানি না আমি কয়দিন আগ্রহ ধরে রাখতে পারবো আপনাদের প্রতি, কিন্তু আমি যত অসুস্থই ছিলাম, আপনারা দেখছেন আমি কিছুদিন আগে খুবই অসুস্থ ছিলাম, কিন্তু আমি কি আপনাদেরকে একটা ক্লাস মিস করছি এখন পর্যন্ত? আজকে খুব ইচ্ছা করতেছিল যে আমি ক্লাসটা আপনাদের না নিই, শরীর প্রচন্ড খারাপ লাগতেছে। আমি আপনাদের এই অলরাউন্ডার ব্যাচ শুরু করার অনেক আগে থেকেই খুব সমস্যার মধ্যে ছিলাম। আপনারা আমার স্টুডেন্ট, আমার সবাই কাছের মানুষ, তাই আমি আপনাদেরকে বলতেছি আমি প্রচন্ড ভাবে অসুস্থ আজকে অনেক দিন ধরে। আপনারা দোয়া করছেন, তারপরে চালাই যাচ্ছে। কিন্তু আমি কিন্তু এই অসুস্থতার জেরে বা কোনো কিছুর জেরে, সময়ের জেরে, কোনো কিছু জেরে এখন পর্যন্ত আপনাদের কোনো ক্লাস বন্ধ করি নাই। যা কিছু হোক, ক্লাস কিন্তু হয়েছে, তাই না? তো তোমাদের মধ্যে থেকে আমি ওই এফোর্টটা কেন দেখি না যে আমাকে প্রশ্ন করা, তা তোমরা অনলাইনে তাহলে কোর্সটা কিনছো কেন? তাহলে আমাদের এই কোর্সটা সুবিধাটা কি? কথা বলবা, জিজ্ঞেস করবা, প্রশ্ন জিজ্ঞেস করবা। তাহলে অন্যান্য যে ভিডিও দিয়ে রাখে, রেকর্ডেড ক্লাস দেখে নিবা, ওইসব ক্লাস করলেই তো হয়। তাহলে আর শুধু শুধু এইখানে কোর্স কিনে তো লাভ হইল না। শুধু এখানে সস্তায় কোর্স কিনছো, ওই ভিডিও তো আমি পাইছো, কিন্তু সুবিধা যেটা পাইছো সেটা নিতেছো না। তো এই জন্য আমার মনে হয় যে কোর্সটা আসলে এত সস্তা রাখা ঠিক হয় নাই, কারণ এটা মূল্যটা তোমরা বুঝতে পারবা না। সজীব, ওয়ালাইকুম আসসালাম। তাসফিয়া, বাসে বসে ক্লাস করতেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাসফিয়া কোথা থেকে বলছো একটু বইলো তো। আচ্ছা, তাসফিয়ার বাসা কোথায়? আচ্ছা, এবার আমি এটা প্রোগ্রামটা করে দেখাই। ফার্স্টে কি করলাম, স্টার্ট দিলাম। আচ্ছা, স্টার্ট করার পরে কি করব, আমার এখন ইনপুট হিসেবে কি নিতে হবে, সালটা নিতে হবে। তো আমি ইনপুট হিসেবে কি নিব এখন, সালটা ইনপুট হিসেবে নিব। ইনপুটের এখানে চিহ্ন দিয়ে আমি লিখে দিলাম ইয়ার। সালটা জানতে চাইবো না, অর্থাৎ আমি এমন একটা প্রোগ্রাম তৈরি করব যে প্রোগ্রামে ইয়ার মানে সাল বসানোর সাথে সাথে সেটা কি লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার দেখাই দিবে, যে কোনো একটা আউটপুট দেখাই দিবে। আচ্ছা, ইয়ার দেওয়ার পর এবার আমার সিদ্ধান্ত নিতে হবে, যে কি সিদ্ধান্ত নিতে হবে, যেই সালটা তুমি নিয়েছো সেই সালটা কি ইয়ার পার্সেন্টেজ অফ কত 400 ইকুয়াল 0, মানে সেটা কি শূন্যে ভাগ করে, এটা কি ভাগশেষের চিহ্ন বলছিলাম না, এটা কি শূন্য হয়েছে? এখানে তোমাদেরকে জিজ্ঞেস করবে এটা কি শূন্য হয়েছে? আচ্ছা, যদি শূন্যের সমান হয়, আকৃতিটা একটু চেঞ্জ হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এটা কি শূন্যের সমান হয়েছে? যদি হ্যাঁ হয়, সরাসরি নিচে চলে যাবে যে হ্যাঁ এটা লিপ ইয়ার। আর যদি না হয়, ইয়েস হয়, তাহলে তো লিপ ইয়ারই সরাসরি, আর কোনো কথা নাই। আর যদি নাও হয়, নো হয়, তাও হতাশ হওয়ার কিছু নাই। আরো একটা শর্ত আছে। আরো একটা শর্ত কি, ইয়ার পার্সেন্টেজ অফ 100 নট ইকুয়াল 0 এন্ড এটা সি প্রোগ্রামও করাবো, কিন্তু এটা কিন্তু সি প্রোগ্রামও লাগবে ইনশাআল্লাহ। আর 4-5টা ক্লাস, এরপর তোমাদের সাথে আমার
ক্লাস শেষ হয়ে যাবে, তারপর তোমরা নিশ্চিতভাবে একটু কোশ্চেনগুলো সলভ করবা, দেখতে থাকবা, কোনো সমস্যা হলে আমাকে জানাবা। খুব শীঘ্রই ইনশাআল্লাহ তোমাদেরকে শেষ করে দিতে পারবো স্যার। এটা শেষ মুহূর্তে যেহেতু আমরা অলরাউন্ডার ব্যাচটা চালু করছিলাম, আমাদের উপরে এটা অনেক বড় একটা দায়িত্ব বলতে, আমার উপরে অনেক বড় একটা দায়িত্ব বলতে পারো। একটু ছোট করে দিই, তাহলে আমার এটা এখানে রাখতে সুবিধা হবে। আচ্ছা, এই শর্ত কি মেনেছে? আচ্ছা, যদি এই শর্ত মানে একটা পাশে নিয়ে আসি, যদি এই শর্ত মানে তাহলে সেটা কি লিপ ইয়ারে বসবে। যদি ইয়েস হয়, যদি ইয়েস হয়, ইয়াটা যদি ইয়েস হয়, যদি এই শর্ত মানে তাহলে তো সরাসরি কি লিপ ইয়ার। এখানে কি লিখে দিবে? লিপ ইয়ার লিখে দিবে। আর যদি না হয় তাহলে নট এ লিপ ইয়ার। একটা হইলে হবে লিপ ইয়ার, আর এটা হচ্ছে নট লিপ ইয়ার। আমি সংক্ষেপে লিখে দিলাম, তোমরা খাতায় ডিটেইলস লিখো। এখন দুইবার তো আর শেষ হবে না, যেটা এই শর্ত মানছে এবং পরের শর্তটা মানছে সেটা লিপ ইয়ার, আর যেটা এই শর্ত মানে নাই, এই শর্ত মানে নাই, তাহলে সেটা কি নট এ লিপ ইয়ার। এবার একটা কানেক্টর দিয়ে দিব মাঝখানে, কানেক্টর দিয়ে দিলাম। কানেক্টর দেওয়ার পর কি হবে সেটা এবার স্টপ হয়ে যাবে, শেষ। সেটা কি হবে? স্টপ। দেখি কে কে বুঝো না এবার বলো। তাসফিয়া চিরগং, আচ্ছা ঠিক আছে। কলেজ থেকে বাসায় আসতেছি, কলেজ থেকে বাসায় আসতে লাগে 2 ঘন্টা। কোন কলেজে তুমি তাসফিয়া? বর্ষা, সেদিন আমাকে মাশাআল্লাহ বললেন না তো স্যার, অফলাইন ব্যাচের স্টুডেন্ট বলে দাম নাই। ও আচ্ছা আচ্ছা। ঋতু, ওয়ালাইকুম আসসালাম। স্যার বুঝতেছো না মানসুরা কোন জায়গাটা বুঝো না, আমি আবার বলে দিই। হ্যাঁ, স্টার্ট করলা, ইয়ার নিলা, যদি সালটা 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, হয়েছে? যদি হ্যাঁ হয় তাহলে তো সরাসরি লিপ ইয়ার, আর যদি নাও হয় কোনো সমস্যা নাই। যদি না হয় তাহলে কি হবে? এই সাল, ওই সালটা কি 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 100 দ্বারা ভাগ করো। যদি নিঃশেষে বিভাজ্য না যায় এবং 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে সেটা কি, যদি এই শর্ত মানে তাহলে সেটা লিপ ইয়ার, আর যদি এই শর্তটাও না মানে তাহলে কি নট এ লিপ ইয়ার। আর কি হাজারা তাজু ডিগ্রি কলেজ। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে আর কি, এইটা তো শেষ করলাম লিপ ইয়ার। আবার পরেরটা আগাই। এরপরে আমাদের কি আছে আমরা একটু দেখে নিই, আমি একটু দেখে আসি। আর পরের টপিকটা কি? আচ্ছা, কোন ধনাত্মক সংখ্যা জোড় না বিজোড়। যদি এবার ইজি প্রশ্ন করে, যে বোর্ডেই হোক, যে কোনো একটা বোর্ডে এই জিনিসটা চলে আসবে, কোন সংখ্যা জোড় না বেজোড় সেটা নির্ণয়ের একটা ফ্লোচার্ট করো। এটার সি প্রোগ্রামিং এও আসে। কোন একটা সংখ্যা জোড় না বেজোড়। আচ্ছা আসো, এবার করবো যেটা, সেটা কি জোড় বিজোড় নির্ণয়। জোড় বা বেজোড় নির্ণয়, কোন একটা সংখ্যা জোড় না বেজোড়। স্যার হাতের লেখা এটা একটু বেশি খারাপ হয়ে যায়, আশা করি বুঝতে পারো তোমরা। কেন জানি না, ইদানিং একটু হাতের লেখাটা একটু বেশি খারাপ হয়ে গেছে। কোন একটি সংখ্যা জোড় না বেজোড় সেটা নির্ণয় করার একটা ফ্লো চার্ট। প্রশ্নটা কিভাবে আসবে স্যার? বুঝছো স্যার? আচ্ছা স্যার বুঝছো, সহজে বুঝছো। তাসফিয়া, তোমার কখনোই এত দূরে কলেজ নেওয়া ঠিক হয়নি।
কলেজ কলেজ হাজারে তাজু আমার মনে হয় খুব নাম করা ডিগ্রি কলেজ সেটা, বাট তোমার বাসা থেকে 2 ঘন্টা দূরত্বে এরকম একটা কলেজে তোমার ভর্তি হওয়ার ঠিক হয়নি। থ্যাংক ইউ। তোমার 2 ঘন্টা দূরত্বে একটা কলেজে যাও একেবারে ঠিক হয়নি। আচ্ছা মানসুরা, ভেরি গুড। প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন তোমাকে উদ্দীপক দিয়ে কোনো না কোনো বুঝাই দিবে যে সেলসিয়াস থেকে ফারেনহাইট করতে হবে, অথবা এরপর আগের প্রোগ্রামটা কি করলাম, যে কয়েকটা লিপি আর কি বর্ষ অধিবর্ষ কিনা এভাবে বলে দিবে। প্রশ্ন এগুলো সরাসরি প্রশ্ন আসে, এগুলো খুব বেশি একটা পেছানো প্রশ্ন আসে না। এটা তো কি করলাম, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তর করা, এগুলো প্রশ্ন দেখলে বোঝা যাবে। এটা এমন না যে খুব আহামরি কিছু আসবে। কোন একটা সংখ্যা জোড় না বেজোড়? আচ্ছা কোন একটা সংখ্যা আমরা জোড় না বেজোড় কিভাবে? দুই সংখ্যাটা যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাহলে সেটা জোড় সংখ্যা। আর যদি না হয় তাহলে বেজোড় সংখ্যা। আমি চাইলে 2 ভাবেই করতে পারি। আমি চাইলে এভাবে বলতে পারি যে কোন একটা সংখ্যা যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 1 হয় তাহলে সেটা বেজোড়, আর না হলে জোড়। আবার আমি এভাবে বলতে পারি যে কোন একটা সংখ্যা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0 হয় তাহলে জোড়, আর না হলে বেজোড়। তো আমার ইচ্ছা মতো আমি করতে পারি চাইলে। দেখি কি প্রশ্ন করছো। মেঘলা, বুঝতে পারছো? আচ্ছা বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার। মেঘলা, স্যার কলেজ থেকে আসতে লেট হয়ে যায়, সেজন্য লেটে জয়েন হয়। আচ্ছা ঠিক আছে মেঘলা। না আমি ওইদিকেই থাকি, এক্সাম শেষ দেখে আজকে বাসায় আসতেছি। ও আচ্ছা আচ্ছা, ওইদিকে থেকেই পড়বো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, একটি সংখ্যার জন্য বেজো সেটা বের করার একটা প্রোগ্রাম। ফার্স্টে কি করব, আমি স্টার্ট করে ফেলবো। লিখলাম আমি স্টার্ট। স্টার্ট করার পরে কি করতে হবে, আমার সংখ্যাটা ইনপুট হিসেবে গ্রহণ করতে হবে। ইনপুট হিসেবে গ্রহণ করব এন্টার নাম্বার, বা লিখতে পারি যা ইচ্ছা তাই, নাম্বার লিখতে পারি নাম্বার। এরপরে কি করব, এবার আমার প্রসেসে যাবে, বা আমি যদি সিদ্ধান্ত নিতে চাই সিদ্ধান্ত নিতে পারবো। সিদ্ধান্তের মধ্যে আমি শুরুতেই লিখব নাম্বার পার্সেন্টেজ অফ 2 নট ইকুয়াল, এটাকে বলে নট সাইন, এটাকে কি বলে এক্সক্লেমেটরি। এই যে নট সাইন, লজিক্যাল ন্যান্ড নট এগুলো পড়াবো। এই যে নট ইকুয়াল 0 এভাবে দেওয়া যায়, অথবা তোমরা এভাবে দিতে পারো নট ইকুয়াল 0। যদি এরকম হয় ব্যাপারটা, হ্যাঁ যদি ব্যাপারটা এরকম হয়, তারপর তোমার এখানে প্রশ্ন করবে এটা কি হয়েছে। যদি হ্যাঁ হয়, নাম্বারটা যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সেটা কি হবে, একটা আউটপুট। আর হ্যাঁ হলে, যেটা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ, এটা কি ভাগশেষ বের করার চিহ্ন। 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হবে না, ইয়েস হবে, আর নো হবে। এটা কি 0 হবে না, তো 0 হয়েছে। যদি 0 সমান না হয় তাহলে সেটা কি অড। অড মানে কি বেজোড়। আর যদি 2 দ্বারা নিঃশেষে ভাগ করে হ্যাঁ 0 নো মানে কি 0 হয়, তাহলে সেটা কি হবে ইভেন। বাস প্রোগ্রাম শেষ করলাম এই জায়গাতেই। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ নাম্বারটা যদি 2 দিয়ে নিঃশেষী বিভাজ্য না যায়, হ্যাঁ যদি 0 সমান হয় নাই তাহলে সেটা কি বেজোড় সংখ্যা, আর যদি হয় তাহলে সেটা কি সংখ্যা, জোড় সংখ্যা। ওকে, আশা করি বুঝতে পারছো। কেউ বুঝো না এটা বলো, কেউ কি বুঝো নাই? এমন কেউ আছো যে এটা বুঝো নাই? খুবই সিম্পল, না বুঝলে জিজ্ঞেস করো। আচ্ছা এবার একটা প্রোগ্রাম করাবো, কোন সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সেটা নির্ণয় করার ফ্লো চার্ট। কোন একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক
একটু দেখি, একটু ছোট্ট একটা কাজ আছে, একটু আমরা থাকো সবাই। কোন একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সেটা দেখ। একটু আমি এবার, আমার মনে হয় যে মাইক্রোফোনটা লাগাইনি, এটা ভালো হবে তোমাদের জন্য, শুনতে পাবা। এখন মনে হয় সাউন্ডটা একটু ক্লিয়ার আসবে। আচ্ছা, আচ্ছা আমি শুরু করবো এবার। কোন একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, ফার্স্টে স্টার্ট করলাম। ওকে, ইনপুট দিব, অর্থাৎ কি, অর্থাৎ আমাকে প্রোগ্রামটা কি হইতে হবে, আচ্ছা ধনাত্মক সংখ্যা কাকে বলে, যেটা শূন্যের চেয়ে বড়। অর্থাৎ আমি এমন একটা প্রোগ্রাম তৈরি করতে হবে, আমাকে এমন একটা প্রোগ্রাম তৈরি করতে হবে, সেখানে নাম্বারটা বসাইলে সাথে সাথে সংখ্যা নাম্বারটা যদি আমি বসাই, সাথে সাথে আমাকে নিচে বলে দিবে যে পজিটিভ নাকি নেগেটিভ, সে আমাকে এটা বলে দিবে। এরকম একটা প্রোগ্রাম তৈরি করার জন্য প্রোগ্রামটা ডিজাইন করতেছি। এইটা দিয়ে কিন্তু প্রোগ্রাম হবে না, এটা দিয়ে কিন্তু কম্পিউটার রান হবে না, এই ডিজাইনটা দিয়ে প্রোগ্রামার প্রোগ্রাম লিখবে। আচ্ছা, এখন এখানে কি করলাম, স্টার্ট। আচ্ছা, স্টার্ট হওয়ার পরে আমি এখন ইনপুট হিসেবে কি দিব, নাম্বারটা ইনপুট হিসেবে দিব। হ্যাঁ, নাম্বার এটাকে ধরলাম। এখন নাম্বারটা দিয়ে এবার সিদ্ধান্ত নিতে হবে নাম্বারটা কি শূন্যের বড় না ছোট। এখানে নাম্বারটা যদি দাবি করে নাম্বার গ্রেটার দেন 0, হ্যাঁ, বা গ্রেটার দেন ইকুয়াল 0, হ্যাঁ, এটা যদি হয়, সিদ্ধান্ত নিতে হবে এখানে যে নাম্বারটা যদি এরকম হয়, নাম্বারটা কি যদি শূন্যের বড় বা সমান হয়, যদি এটা ইয়েস হয় তাহলে একদিকে, আর যদি নো হয় তাহলে আরেক দিকে। যদি ইয়েস হয় তাহলে সেটা কি পজিটিভ, আর যদি না হয়, নো হয়, তাহলে সেটা হবে নেগেটিভ। কি লিখলাম এটা, আচ্ছা এরপরে চলে গেল আমাদের এটা। এরপরের প্রোগ্রামটা কি, এরপরের প্রোগ্রামটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা। গত ক্লাসে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা করাইছিলাম, সরি, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা করাইছিলাম। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা করাই দিয়েছিলাম, তো এটার দরকার নেই, দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা। আশা করি এটা বুঝতে পারছো। নাম্বারটা যদি শূন্যের বড় বা সমান হয় তাহলে সেটা কি পজিটিভ, আর না হলে নেগেটিভ, শেষ কথা। এরপরের প্রোগ্রামটা কি করাবো এটা দেখতেছি। তোমাদেরকে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, সেটা হচ্ছে ধারা।
ও আচ্ছা ঠিক আছে স্যার, ওটা দেখতেছি স্যার, একটু ক্যামেরাটা ঘুরাই দিচ্ছি, একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ স্যার, এটা খেয়াল করি নাই, আমি বুঝতে পেরেছি এটা। ওকে, একটু নিচের দিকে রাখতে হবে তাই তো, এরকম হলে হবে তোমাদের সঙ্গে সুবিধাজনক। ওকে স্যার, রাইট সাইড দেখা যায় না স্যার, পুরো বোর্ড আশা করি এখন পুরোটা দেখা যাচ্ছে। হ্যাঁ তাহমিনা, ওকে, হ্যাঁ ঠিক আছে মেঘলা, তাহমিনা মেঘলা, ওকে। এবার নতুন একটা প্রোগ্রামে যাব। নতুন প্রোগ্রামটা কি হইতে পারে? গসাগু লসাগু লাগবে না, এবার ধারা শেখাবো। ধারা যারা 25 ব্যাচ তোমাদের লাগতে পারে, 24 ব্যাচেরও লাগবে। এখন এই জিনিসটি, এখন যে টপিকটা পড়াবো ধারা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ইনশাল্লাহ আমাদের কাছে যথেষ্ট সময় আছে, ধারাটা পড়াবো। আমি আবার বলতেছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এতবার আসছে, তো ঢাকা বোর্ডে এবার আসার সম্ভাবনা খুব কম, যারা ঢাকা বোর্ডের আসো। আর যারা ঢাকা অন্যান্য বোর্ডে আসো, ওইগুলো তো অনেকবার আসছে, আস্তে 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 একদম জিনিসটা একেবারে হজবরল অবস্থা হয়ে গেছে। তো এবার না আসারও সম্ভাবনা আছে, তবে ধারা অবশ্যই শিখতে হবে। ধারা হয় এটাতে না আসলে এমসিকিউতে আসবে, ধারা আসবেই। হ্যাঁ, ধারাটা অবশ্যই অবশ্যই তোমাদের লাগবে। তো আমি ধারা শেখাবো, সবাই খাতা কলম নিয়ে রেডি হও, আমার সাথে সাথেই লিখবা। ওকে ঠিক আছে, ওকে। তো আসো, এখন যেটা করাবো, ধারার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লিখো। ধারার যোগফল নির্ণয়। আচ্ছা ওকে, তোমরা হয়তো বা বুঝতে পারো না, এখানে লাইটের রিফ্লেকশন, আমি বোর্ডে কিছুই দেখি না। বোর্ডে তোমরা আমার চেয়ে অনেক বেশি দেখো এবং ক্লিয়ার দেখো। আচ্ছা ওকে, যাই হোক, তো আমি এখন লেখা শুরু করে দেবো ধারার যোগফল। তো ধারার যোগফল নির্ণয় করা, তোমাদেরকে আমি, ধরো ধারা, একটা ধারা দেওয়া থাকবে এরকম 1+, ধারার যোগফল ফ্লোচার্ট তৈরি করার আগে আমি তোমাদেরকে ধারার জিনিসটা, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। সি প্রোগ্রামিং এ যে যেন আর আলাদা করে না বলতে হয়, একদম ক্লিয়ার কনসেপ্ট যেন থাকে। দেখো 1+2+3+, হ্যাঁ, এইভাবে দেওয়া থাকবে, ডট 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 প্লাস এন, বলবে এই ধারাটির যোগফল নির্ণয় করো। এখানে তিনটা জিনিস কাজ করবে। কয়টা? একটা হচ্ছে ইনিশিয়াল, একটা কন্ডিশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট। ইনিশিয়াল, আই দিয়ে ইনিশিয়াল প্রকাশ করি, এটা আমরা যখন লুপ পড়াবো তখন তোমাদেরকে এই জিনিসটা আমি শেখাবো। ইনিশিয়াল মানে কত থেকে গণনা শুরু হচ্ছে, এই জিনিসটা আমার এখন লাগবে না। এরপর হচ্ছে কন্ডিশন, অর্থাৎ আইটা কি হওয়া যাবে না। ধরো তুমি এন এর মান দিয়ে দিছো 5, এন এর মান তুমি বসাইছো, ইনপুট হিসেবে গ্রহণ করছো 5, তুমি 100 বসাইতে পারো, তো তুমি 5 গ্রহণ করছো, তো 5-এর চেয়ে বড় কি আর যেতে পারবে? ওই 5-এ গিয়ে আটকায় যাবে। তাহলে ইনিশিয়াল আই লেস দেন ইকুয়াল এন, অর্থাৎ কি, আয়ের মানটা ততক্ষণ পর্যন্ত গণনা হইতে থাকবে, 1 2 3 4 5, ততক্ষণ পর্যন্ত গণনা হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত কি এন এর মানটা, আয়ের মানটা কি এন এর মানের ছোট বা সমান থাকবে, ততক্ষণ পর্যন্তই গণনা হবে। যখনই বড় হয়ে যেতে চাইবে, তখনই কি ওই জায়গায় প্রোগ্রামটা আটকায় যাবে। আচ্ছা হইলো। আচ্ছা এরপরে কি হবে? ইনক্রিমেন্ট কয় ঘর করে? 1-এর থেকে 2, 2 থেকে 3, তাহলে ইনক্রিমেন্ট আমি বুঝতে পারতেছি যে 1 ঘর করে, 1 ঘর করে ইনক্রিমেন্ট, তাহলে লিখবো আই প্লাস প্লাস। যদি 2 ঘর করে ইনক্রিমেন্ট হইতো তাহলে আমি লিখতাম i+2, যদি 3 ঘর করে ইনক্রিমেন্ট হইতো তাহলে আমি i+3। তো কি করবে, এইভাবে সংখ্যাগুলো বসায় যাবে। এরকম ভাবে তুমি যখন একটু শর্ত দিয়ে দিবা, ইনিশিয়াল কত থেকে শুরু হয়েছে গণনা 1, তখন ওইভাবে বসায় দেবে 1, শর্ত ভাঙছে, এন এর মান কত দাও 5, শর্ত ভাঙে নাই, তাহলে 1 ঘর বাড়াও 2, আচ্ছা শর্ত ভাঙছে, ভাঙে নাই 3 4 5, এভাবে আছে। এরপর যে তোমাকে কন্ডিশনে কি বলছে, যে এই ধারাটার যোগফল বের করতে, তখন তুমি 1+2+3+4+5 এভাবে বের করে দিলাম। আচ্ছা, এটা ধারাটার যোগফলটা কিভাবে বেরোবে? এন এর মান 5 দেওয়াতে, এন এর মান 5 দেওয়াতে ধারার যোগফল কত বেরিয়েছে দেখো, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, এই 10 আর 5,
10 আর 5 15। বুঝতে পারছো? তো এইভাবে আমরা একটা ধারার যোগফল, তাহলে সর্বশেষ সংখ্যা আমি 5 5 দেওয়া আছে, তাহলে 5-এ পৌঁছাইলে আমার ধারার যোগফল কত দাঁড়াবে? 15 দাঁড়াবে। তো এটা গেল, এটা আর আমাদের দরকার নাই। আচ্ছা, এখানে এই ধারার যোগফল নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা কি? প্রথমেই দেখো আমার সর্বশেষ কি করতে হবে, একটা ইনিশিয়াল পর্যন্ত পৌঁছাইতে হবে না? ধরো এখানে আমি এখন এগুলো মুছে দিলাম, ধরো আমি 5ই ধরে নিলাম। হ্যাঁ, এখানে মানে মানে আমি 5ই ধরে নিলাম, তো 5-এ যে আটকাই, +3 +4 +5, এন এর মান ধরো এখানে, এটাই ধরো এন এর মান, এটা কি এন এর মান, এন। আচ্ছা, তাহলে আমার এখানে কি করতে হবে, সর্বশেষ সংখ্যায় পৌঁছায় কি করতে হবে, এনে যখন সর্বশেষ সংখ্যায় পৌঁছায় যাব, সর্বশেষ যোগফলটা বের করতে হবে না? তাই আমার আগেই যোগফল বের করে ফেলতে হবে। তো এখনো আমি ধারা শুরুই করি নাই, যেখানে ইনিশিয়াল বসাই নাই, তাহলে সেখানে আমার ধারার যোগফল কত হবে? 0। এর পরে গিয়ে আমি কি করব, ইনিশিয়াল 1 বসাবো। এই আমি এটা কেন করলাম, এস এর মান কেন আগে বসাইলাম, এটা একটু পরে বুঝতে পারবা, যখন আমার সর্বশেষ মানটা বের করতে হবে। দেখো, আচ্ছা, তো আমি আবার কি করব, এবং এখন এভাবে 2 আর 0 আর 1 1, তারপরে 1 আর 2 3 3 3 6, একটু আগে ওইভাবে যে যোগটা করলাম, এই যোগটা করার একটা সূত্র আছে। সূত্রটা কি? s is equal to s প্লাস i, আরেকটা হলো এই একটা সূত্র, আর ইনিশিয়াল প্রত্যেকবার কয় ঘর করে আগায় গেছে, 1 2 3, তাহলে এক ঘর করে আগাইছে না, তখন i ইজ ইকুয়াল টু, আরেকটা সূত্র লিখবো, i ইজ ইকুয়াল টু i প্লাস 1, মানে কয় ঘর করে আগাইছে, এক ঘর করে আগাই গেছে। এইভাবেই চলতেছে যতক্ষণ না পর্যন্ত n এর মান কি হচ্ছে, বড় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি এইভাবে ঘুরতেই থাকবে। একবার যোগ করবে, এরপর আবার এক ঘর করে ইনক্রিমেন্ট বাড়বে, একবার যোগ করবে, এটা একবার আসবে। তো আমি এটা তোমাদেরকে এখনই বুঝাই দিচ্ছি, যদিও এইটা পরীক্ষা এইভাবে লিখবা না, বাট কনসেপ্টটা বোঝানোর জন্য আমার এইভাবে তোমাদেরকে দেখাইতে হচ্ছে। ফ্রেমে আসছে কিনা দেখি। 1 2 3 4 5, হ্যাঁ এই 3 এর পরে 5 হবে না, বুঝি না বিভাস, 3 এর পরে তো প্লাস দিছি। আচ্ছা, যাই হোক, তো এটা দেখা যাচ্ছে না স্যার, পুরো বোর্ড দেখা যায় না। ওকে, ওকে স্যার, কোনো সমস্যা নাই তোমাদের। ওকে, তো দেখো এখন আমি আবার কি করব, এস বের করব। আমি দেখো ধারা এখনো শুরুই করি নাই, ইনিশিয়াল এখনো নেই না, ইনিশিয়াল কিন্তু এস এর পরে নিছি, ধারা এখনো শুরুই করি না, যেহেতু আমার এস আগে নিতে হয়। আগে কত ছিল, 0 ছিল, আগে আমি এখানে ভেবে নিতে পারি 0, তাহলে আমার ধারার যোগফল কত, এখনো যেহেতু ইনিশিয়ালে যোগই হয় নাই, তাহলে যোগফল 0 হওয়ার আগে 0। ধরো তুমি একটা ক্যালকুলেটর কিছু প্রেস করার আগে যোগফল কত থাকে, ক্যালকুলেটর তুমি একটা যোগ করার আগে যোগফল কত থাকে, 0 থাকে। আচ্ছা, এবার পরবর্তী এস এইভাবে আগে আগে যাব। আচ্ছা, পরবর্তী এস নির্ণয়ের সূত্র কি, এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, অর্থাৎ আগের ঘর আর আর পরবর্তী ইনিশিয়াল যোগ। আগের ঘর কত ছিল, এখানে 0 না, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়, এই দেখো 0 ছিল না, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়, 1। এই হচ্ছে তোমার সেই যোগফল 1। ওকে, এটা জাস্ট বুঝাচ্ছি আর কিভাবে। ওকে, s ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, i এর মান, আবার i এর মান কিভাবে নির্ণয় করব, i এর মান হচ্ছে আগের i এর সাথে 1 যোগ, তাহলে আগে ছিল 1, 1 এর সাথে এখন 1 যোগ হয়ে কত হইছে, 2। এরপর আবার লিখবো s, আবার লিখবো i। এটা কিন্তু পরীক্ষা কিন্তু এইভাবে লিখবা না, আমি জাস্ট বোঝানোর জন্য করতেছি। এভাবে ইনিশিয়াল গুলো একবার করে আগাবো আর সর্বশেষ যোগফলটা বের করব। আচ্ছা, তাহলে এবার আবার s এর সূত্র কি, s ইজ ইকুয়াল টু s প্লাস i, অর্থাৎ s আর i যোগ 2 আর 1 যোগ করলে 3 হয়। এই দেখো 1 আর 2 যোগ করে আমি যোগফল কত পাইলাম, 3 পাইলাম। একটু আগে 1 নিয়েছিলাম, 3 পাইলাম। ওই যে ঠিক এখানে যেভাবে করছি আর কি, ওইখানে যেভাবে করছি না, ওইটা ওইভাবে। আচ্ছা, তাহলে আবার i এর মান কি, আবার i এর মান, এখন তো i এর মান শর্ত ব্রেক করে না, n এর মান 5, i এর মান শর্ত ব্রেক করছে, তাহলে আবার এক ঘর বাড়বে, কয় ঘর, এক ঘর। তাহলে 2 ছিল, এখন যোগ করলে কত হবে, 3। তাহলে এই যে এই 3-এ এসে আমি পৌঁছাইলাম। আবার s এর মান বের করব, s আর i। আবার s নির্ণয়ের সূত্র কি, s ইজ ইকুয়াল টু s প্লাস i, অর্থাৎ আগের s আর i যোগ, আগের s আর i যোগ, আগের s কত ছিল, 3 আর 3 6। এই যে দেখো এই 3 আর এই 3 যোগফল কত দাঁড়ালো আমার, 6। এই যে আরেকটা s বের হইছে। এরপর আবার i নির্ণয়ের সূত্রটা কি, i ইজ ইকুয়াল টু i প্লাস 1, অর্থাৎ আগের i এর সাথে 1 যোগ, তাহলে কত হয়ে গেল, 4। এরপর আবার আসো s, s আর একটা i,
আচ্ছা, আবার s ইজ ইকুয়াল টু s প্লাস আই। 6 আর 4 কত হয়? 10। 6 আর 4 10। 6 আর এই যে 4 10। 6 আর 4 কত হয়? 10। আচ্ছা, এবার আবার আই নির্ণয় করব। আই এর মান কত? এখনো তো 5 কে ব্রেক করে নাই, 4 ছিল আগেরটা, তাহলে আবার আই যোগ আই প্লাস 1। আই যোগ আই প্লাস 1 এর মান কত? 5 করলাম। এরপর আবার লিখবো s ইজ ইকুয়াল আবার s আর i, আবার s নির্ণয় করব। s কিভাবে নির্ণয় করব? s ইজ ইকুয়াল টু s প্লাস i, অর্থাৎ আগের s আর i যোগ 10 আর 5 15। 10 আর 5 কত হয়? 15। এই দেখো 10 আর এই যে 5 কত হয় তোমাদের? এটা হচ্ছে 15। তাহলে এরপরে আবার i এ যখন যেতে চাইলাম, যেতে পারতেছি না কেন? n এর মান কত দেওয়া? 5। অর্থাৎ আর শর্ত ব্রেক করা যাচ্ছে না, মানে আর আগাচ্ছে না। তাহলে সর্বশেষ যোগটাই কি আমাদের? যোগফল s। ধারার যোগফল নির্ণয় শেষ। এভাবে ধারার গুণফল নির্ণয় দিতে পারে। হ্যাঁ, অনেক ধরনের টুইস্ট দিয়ে দিতে পারে। এগুলো যে এত সহজ আসবে ব্যাপারটা এরকম না, এখানে আর কিছু টুইস্ট আছে, টুইস্ট গুলো আমি তোমাদেরকে এখন দেখাই দিব, এরপর গিয়ে আমি ফ্লো চার্টে যাব। আচ্ছা, তখন এখানে কি হবে? ধরো অনেক সময় বলতে পারে কি, 1 এর উপর স্কোয়ার বসাই দিবে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, মানে n এর উপর স্কোয়ার আর কি। তখন কি করতে হবে? তখন একটু বুদ্ধি করতে হবে। তখন যেহেতু স্কোয়ার, তার মানে কি ইনিশিয়াল দুইবার গুণ হবে। 1 স্কোয়ার মানে কি 1 ইন্টু 1, 2 মানে কি 2 ইন্টু 2, 3 মানে কি 3 ইন্টু 2, 3। তাহলে i ইন্টু, যদি স্কোয়ার দিই তাহলে i ইন্টু i, তাই না? আবার যদি বলে কিউব দিয়ে দেয় তাহলে i ইন্টু i ইন্টু i। আবার যদি এর চেয়েও বড় দিয়ে দেয় তখন কি করব? তখন আর এই যে i এতগুলো তো i দেওয়া সম্ভব না, তখন লিখবো পাওয়ার i, 5। ধরো i এর মান ধরো 5, 1 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5। তখন i এইভাবে পাওয়ার লিখে i, 5। তো এটা আমি সি প্রোগ্রামিং এ গেলে তোমরা খুব ভালো বুঝবা। তো যাই হোক, আমি এটা লিখে ফেললাম, s ইকুয়াল টু i ইন্টু s ইকুয়াল টু s প্লাস i ইন্টু i, যদি স্কোয়ার দিয়ে দেয়। হ্যাঁ, যদি নর্মালি থাকে তো থাকলো। হ্যাঁ, আর আর যদি বলে ইনক্রিমেন্ট, ধরো 1 2 এর জায়গায় এইভাবে হইতেছে 1 1 প্লাস 3 প্লাস 5, অর্থাৎ কয় ঘর করে ইনক্রিমেন্ট? 2 ঘর করে ইনক্রিমেন্ট না? তখন কি হবে? 1 এর জায়গায় তুমি জাস্ট কি বসাই দিবা? 2 বসাই দিবা। আশা করি কথাটা বুঝতে পারছো। কে বুঝো না এই পর্যন্ত এটা বলো, এরপর আমি ফ্লোচার্ট করে দিচ্ছি। হ্যাঁ, i প্লাস প্লাস হবে তাসফিয়া, i প্লাস প্লাস হবে। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। স্যার পরীক্ষা কিভাবে লিখবো সেটা করাই দিচ্ছি, সজীব করাই দিচ্ছি। পরীক্ষা কিভাবে লিখবা সেটা করাই দিচ্ছি। স্যার গুণ পরেরটা আবার একটু বুঝান। গুণ গুণ তো করাই নেই এখনো, জাস্ট একটু এগুলো একটু ধারণা দিলাম আর কি এগুলো সম্পর্কে। এগুলো শুধুমাত্র এটা দেখে, শুধুমাত্র এটা দেখে কেউ বুঝবে না, সে যদি ক্লাসটা না করে। শুধুমাত্র এইসব লেখা দেখে কিছু বুঝবে না। যে ক্লাস করবে বা রেকর্ডের ভিডিও দেখুক, যাই দেখুক, এটা এটা শুধুমাত্র এটা দেখে সে কেউ বুঝবে না। আচ্ছা, ধারার যোগফল নির্ণয়ের এবার আমি ফ্লো চার্টটা করে দিব। এটা তো করাইলাম আমি, এখন আমি কি করাই দিব? এখন ফ্লো চার্টটা করাই দিব। ফ্লো চার্টটা ওই পাশে আঁকি, আমার মনে হয় ভালো হয়। ওই পাশে এই পর্যন্ত তো বোর্ড দেখা যাচ্ছে, ফ্লো চার্টটা করাই দিই। ফ্লো চার্টটা করবো ফার্স্টে কি করব, যেটা আমার মূল উদ্দেশ্য, ফ্লো চার্টটা করানো তোমাদেরকে। ফ্লো চার্টটা করাই দিলাম। আসলে এতগুলো ফ্লো চার্ট তো আর করানো সম্ভব না সবগুলো, তারপর আমি চেষ্টা করছি সবগুলো হাতে ঘুরে ফিরে, কিন্তু সব একই জিনিস। ইনপুট কোন একটা প্রোগ্রাম যখন তোমার কাছে আসবে, যে কোনো প্রোগ্রাম দিতে পারে। হ্যাঁ, তোমার কাছে একজন যে কাস্টমার আসলো বা ক্লায়েন্ট আসলো, যে কোনো প্রোগ্রাম কিন্তু দিতে পারে। যে কোনো প্রোগ্রাম তোমার কাছে দিতে পারে, তখন তোমাকে এটা নিজের বুদ্ধি খাটায়, ওই যে সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম উন্নয়নের 5টা ধাপ করাইছিলাম না? সমস্যা বিশ্লেষণ, যে ইনপুট কিভাবে হবে, আউটপুট কি হবে, তারপর হচ্ছে প্রোগ্রামটা ডিজাইন করবে, এই যে ডিজাইন করতেছো। তো যে কোনো প্রোগ্রাম তোমাকে যদি বলে যে ভাত রান্নার একটা ফ্লোচার্ট লিখো, তাহলে তোমার ভাত রান্নারই ফ্লোচার্ট লিখতে হবে। কিভাবে লিখবা? ওই ইনপুট হিসেবে চাল নিবা, হাঁড়ি নিবা, পানি নিবা, চুলা নিবা, পরে প্রসেসিং এ যে চুলা জ্বালাবা, এরপর এটার উপরে হাঁড়ি বসাবা, এরপর এটার মধ্যে পানি ঢালবা, এগুলো সব প্রসেসিং। এরপর এর মধ্যে চাল ছেড়ে দিবা পানি গরম হলে, তারপর অপেক্ষা করবা। মানে তুমি তোমার মতো করে একটা প্রোগ্রাম তৈরি করবা। কথাটা বুঝতে পারছো আশা করি। এবার আমি তোমাদেরকে একটা ফ্লোচার্ট করে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, এই যে ধারার যোগফল নির্ণয়ের একটা ফ্লোচার্ট।
তো আমি ফার্স্টে শুরু করলাম ইনিশিয়াল দিয়ে, সরি আমি এখন ফার্স্টে শুরু করলাম এই যে স্টার্ট দিয়ে শুরু করলাম, স্টার্ট। তো ধারার যোগফল মানে কি, আমার কি করতে হবে, n এর মানটা গ্রহণ করতে হবে। কিসের মান গ্রহণ করতে হবে, n। ইনপুট হিসেবে কি নিতে হবে, ইনপুট প্রসেস আউটপুট, তাহলে ইনপুট হিসেবে আমি কি মান গ্রহণ করব, n এর মান। ইনপুট হিসেবে আমার কিসের মান গ্রহণ করতে হবে, n এর মান গ্রহণ করতে হবে। আচ্ছা n এর মান গ্রহণ করার পরে আমাকে মানে n কততে যে থামবে, এরপর আমি কি করব, প্রোগ্রাম করা শুরু করে দিব। তো প্রথম প্রসেসটা আমার যেটা হবে সেটা হচ্ছে ওই যে বলছিলাম না s ইজ ইকুয়াল টু s ইজ ইকুয়াল টু 0 আর i ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ ইনিশিয়াল কত থেকে গণনা শুরু হবে, আমার 1 থেকে গণনা শুরু হবে। এবং গণনা শুরু করার আগে যোগফল কত থাকবে, আমি যেখান থেকে গণনা শুরুও করি না সেখানে আমার গণনার যোগফল কত থাকবে, 0। i গ্রেটার দেন ইকুয়াল n, এটা কি হয়েছে, যখনই হবে তখনই কি করতে হবে, প্রোগ্রামটা আটকায় ফেলতে হবে ওই জায়গায়। যখনই এই শর্তটা ভেঙে ফেলবে তখন কি করতে হবে, প্রোগ্রামটা আটকায় ফেলতে হবে। স্যারের এই চিহ্নটা দিতে খুব কষ্ট হয়ে যায়, আর যাই হোক তোমরা বুঝে নিও, তবে এই চিহ্নটা সঠিক হইতে হবে, আকৃতি নষ্ট হওয়া যাবে না। বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, তো এইভাবে আমি লিখলাম। তো লেখার পরে যখন এটা হবে, এটা কি হয়েছে, যদি না হয় এই শর্ত কি ভেঙেছে, যদি না ভাঙে নো, না এই শর্ত এখনো ভাঙে নাই, অর্থাৎ ইনিশিয়াল এখন n এর মান 5 করে নাই, তো অর্থাৎ কি 5 এর বড় হয়ে যায় না, ধরলাম 5 বা ধরো 10 ধরো 50 এখনো ভাঙে নাই, তাহলে আমি কি করব, এই আমি কি করতে থাকবো, এইভাবে এক ঘর করে আগাইতে থাকবো। এই যে s ইজ ইকুয়াল টু s প্লাস i ইজ ইকুয়াল টু i প্লাস 1, এভাবে আগাইতে থাকবো। s ইজ ইকুয়াল টু s প্লাস i, আরেকটা হচ্ছে i ইজ ইকুয়াল টু i প্লাস 1। আচ্ছা যতবার না এটা কি করতে থাকবে, না হইতে থাকবে, এবার বারবার ঘুরতে থাকবে, এক ঘর করে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, ঘুরতে থাকবে। s ইকুয়াল টু s প্লাস i প্রত্যেকবার একবার করে যোগ করবে, এরপর আবার এক ঘর করে ইনিশিয়াল বাড়াবে। এক সময় বড় হইতে হইতে থেকে n এর চেয়ে i বড় হয়ে যাবে না, যেমন এখন এখানে কি 5 এর চেয়ে যখন 6 হয়ে যেতে চাইছিল তখন কি আর করতে দিছে, যখনই আইটা n এর চেয়ে বড় হয়ে যেতে চাইবে, n এর মান 5 বড় হয়ে যেতে চাইবে, তখনই কি, যখনই এটা বড় হয়ে যাবে তখনই ওই জায়গায় আউটপুট বের করে দিবা। তখন কি করবা, আউটপুট বের করে দিবা। এখান থেকে আউটপুট কি বের হবে, আউটপুট হিসেবে বের হবে, আউটপুট হিসেবে এখানে বের হবে কি, প্রিন্ট এস, তারপর নিচে নিয়ে স্টপ দিয়ে দিবা, এখানে লিখে দিবা স্টপ। স্টার্ট, n এর মান গ্রহণ করলাম, s ইজ ইকুয়াল টু 0 i ইজ ইকুয়াল টু 1, এই সূত্র আমি এটা এখানে বুঝাই দিছি। তোমরা জীবন আমি আমার মনে হয় না এত সহজ করে কেউ ধারার যোগফল বুঝাইতে পারে। আমি জানি না তোমরা অনেক ভিডিও হয়তো বা দেখো অনলাইনে, যারা যেহেতু পড়ালেখা করো তোমরা এখন এইসব ব্যাপারে খুবই পটু, বাট এত ইজিলি আমি শিখাই দিছি। s ইকুয়াল টু কেন 0, i ইজ ইকুয়াল টু কেন 1, এটা আমি বলে দিছিলাম এখানে এটা যখন করাইছি। আইটা যতক্ষণ না পর্যন্ত n এর চেয়ে বড় হওয়ার চেষ্টা করতেছে ততক্ষণ পর্যন্ত কি সে লুপ দিয়ে বারবার ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। এক সময় না এক সময় তো আইটা n এর চেয়ে বড় হয়ে যেতে যাবে, যেমন এখানে 5 কত হয়ে যেতে চাইছিল 6, কিন্তু আর হইতে দেয় নাই। ওই যে সর্বশেষ যোগফলটা অ্যাসটা না, এই অ্যাসটা কি করে দিছে এখানে, এই সর্বশেষ যোগফলটা অ্যাসটাই আসলে এখানে বের করে দিছে, অ্যাস করে দিয়ে স্টপ। দেখি এবার কে কি বলতেছো। ওকে, পরীক্ষা কিভাবে লিখবো, তাসফিয়া ক্লিয়ার স্যার, বলো এটা বুঝো না এমন কেউ আছো, তাড়াতাড়ি করো ক্লাস শেষ করবো তো। এটা বুঝো না এমন কেউ আছো কিনা। কি অবস্থা, একটা ক্লাস নিচ্ছি আমি এত কষ্ট করে লাইভে, তোমরা বুঝছো, ভিউয়ার্স ভেরি গুড। এটা না বুঝলে কিন্তু বিপদ হবে। হ্যাঁ, আমার মোটামুটি পড়ানো শেষ, আর তেমন প্রচার তেমন একটা করানোর প্রয়োজন নাই। গসাগু লসাগু এগুলো আমি যখন এগুলোর প্রয়োজন পড়ে না তেমন একটা, তারপর আমি যখন পড়াবো কি সি প্রোগ্রামিং পড়াবো তখন এগুলোকে একসাথে পড়াবো, এখন আলাদা করে গসাগু লসাগু করাবো না। আর আমার এখান থেকে মোটামুটি বইয়ে যেগুলো ছিল সবগুলোই সব ধরনের ফ্লোচার্টই করানো হয়ে গেছে। 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা করাই ফেলছি এর আগে,
রিপেয়ার করাই ফেলছি, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, তারপর ত্রিভুজের ভূমি উচ্চতা নিয়ে ইনপুট এটাও করাই ফেলছি। আর তেমন একটা দরকার পড়ে না। গোলকের আয়তন এটাও বলছিলাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা, আচ্ছা এটা সম্ভবত আমি করাই নাই, এটা এখন করাই দিচ্ছি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট, এটা নিয়ে তোমাদের কাছে কিছু সৃজনশীল আমি তোমাদেরকে দেখাবো, এই যে এখান থেকে আসলে সৃজনশীল গুলো কিভাবে আসে। এখন আমি তোমাদেরকে যে এটা করাবো, এটা আজকের আমাদের লাস্ট টপিক, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করার ফ্লোচার্ট। তোমাদেরকে প্রচুর সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসে। তোমরা একটা জিনিস খুব ভালোভাবে দেখবে, আমি প্রতি ক্লাসে বলি আইসিটির কোশ্চেন কিন্তু কখনো খুব বেশি একটা রিপিট হয় না, রিপিট হয় খুব সিলি একদম ক খ এগুলো একটু একটু রিপিট তো হয়ে যাইতেই হবে, এত এত প্রশ্ন হয়। এছাড়া কিন্তু আইসিটির কোশ্চেন কিন্তু রিপিট হয় না, এটুকু বলে দিই বারবার। নিজের মতো করে গাইড সলভ করতে হবে, এক অনলাইন ক্লাস দিয়ে তো একেবারেই তুমি নিজে না পড়ো, শুধু অনলাইন ক্লাসে তোমাকে গুলাই খাওয়াই দেবে, ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, এটা কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব না, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে সবগুলো আমি হাতে করাই দিচ্ছি। এমন হয়তো আমি স্লাইড দিয়ে দেখাই, খালি দাগ দিয়ে দেখাইতাম এটা এটা এইভাবে, এটাও করতেছি না, আমি হাতে করতেছি। মানে তুমি যদি হাতে করতে পারো, হ্যাঁ, ডিজাইনটা এইভাবে কনসেপ্টটা মাথায় নিয়ে আসতে হবে যে আমার ইনপুটটা এই চিহ্নের ভিতর বসাইতে হবে, এই সিদ্ধান্ত এটা এই চিহ্নের ভিতরে সিদ্ধান্ত বসাইতে হবে, এই চিহ্নের ভিতরে আমার প্রসেস করতে হবে, এই চিহ্ন দিয়ে আমার আউটপুট দেখাইতে হবে, এই চিহ্ন দিয়ে আমার কানেক্ট করে দিতে হবে। হ্যাঁ, আর এইভাবেই ঘুরতে থাকবে। তো এই কয়েকটা কনসেপ্ট যদি মাথায় নিয়ে আসতে পারো, আর যদি প্র্যাকটিস করো তাহলে পারবা, সোজা কথা। তুমি কি প্র্যাকটিস করেছো ওই যে ডিসিশনের মতো? যদি করো তাহলে পারবা, আর না যদি না করো পারবা না, শেষ, সোজা কথা, যতটুকু বলার বললাম। ওকে, রিতা বুঝছে, আচ্ছা, মাশাআল্লাহ। ওকে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা। আচ্ছা, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি, ধরো এই যে এই বোর্ডটা একটা আয়ত, তাই না? এই যে একটা আয়তক্ষেত্র আমি আঁকি, আয়তাকার, এই যে ধরো এটা একটা আয়তকার। হ্যাঁ, এটা কি একটা আয়তাকার হইলো। অর্থাৎ এটা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করব? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা সবাই জানো। এই যে দৈর্ঘ্য আর এই যে, সরি, দৈর্ঘ্য আর এটা কি প্রস্থ, এই যে এইভাবে, এটা হচ্ছে দৈর্ঘ্যটা লম্বা কতটুকু আর প্রস্থ, এটা গুণ দিলে বের হয়ে যায়। এটাকে আমি বলতে পারি, এটাকে বলতে পারি লেংথ, আর এটাকে বলতে পারি ওয়াইড, মানে কতটুকু প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে পাওয়া যায়। আর পরিসীমা কি করতে হয়? দৈর্ঘ্য, এই পাশ আর এই পাশ সমান না, এই পাশ আর এই পাশ সমান না, আর এই পাশ আর এই পাশ সমান না। তো আমি যে কোনো এল আর ডব্লিউ ইনপুট নিয়ে 2 দিয়ে গুণ করলে কি পরিসীমাটা পেয়ে যায় না? একটা হচ্ছে ক্ষেত্রফল বের করতে বলছে পুরাটার, আর একটা হচ্ছে পরিসীমা। এটুকু তো তোমরা বুঝো পরিসীমা কিভাবে বের করতে হয়, পরিসীমা বের করতে হয় সেটাই। আচ্ছা, ওকে, তাহলে দেখো এটার আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রফল এরিয়া নির্ণয়ের সূত্রটা কি? লেংথ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর পরিসীমা, পরিসীমা পি নির্ণয়ের সূত্র কি? এটা এরা এ ধরছে, আমি এ চলক ধরি, এ, আর পরিসীমা পি, পি আমি কিভাবে বের করব? দৈর্ঘ্য আর প্রস্থ কি যোগ করে 2 দিয়ে গুণ করব, তাহলে লিখতে পারি 2 ইন্টু এল প্লাস ডব্লিউ। এটা দেখে দেখে প্রোগ্রামার কি করবে? এটা দেখে সি প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখে ফেলবে। আচ্ছা, আমি এখানে কি করলাম? ইনপুট হিসেবে আমি এখানে কি নিব? এল আর লেংথ আর ডব্লিউ এর মান নিব। এরপর আমার কি হবে? পরের ইয়াতে যে সূত্রে যে প্রসেসিং হবে, প্রসেসিং কিভাবে হবে? এগুলো এত হাতে করানো লাগে না, দেখানো লাগে, বাট আমি, তোমরা যেন হাতে করো সেই জন্য আমি দেখাই দিচ্ছি। তাহলে আমার প্রথমে বেরোবে কি? ধরো এরিয়া বেরোবে, এরিয়া আমার কিভাবে বেরোবে? বেরোবে এল ইন্টু ডব্লিউ। আবার পরিসীমা কিভাবে, পরিসীমা পি কিভাবে বেরোবে?
এখন আউটপুটে বেরোবে আমার ইনপুট প্রসেস শেষ, এবার কি বেরোবে আউটপুট, আউটপুট হিসেবে কি বেরোবে প্রিন্ট, তোমরা চাইলে প্রিন্ট লিখতে পারো, প্রিন্ট এ আর পি বেরোবে। শেষ, সেটা স্টার্ট করলাম। আচ্ছা, আমার মোটামুটি সবগুলো পড়ানো শেষ হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছো আমার ফ্লোচার্টগুলো, তেমন কোনোটাই বাদ পড়ে নাই, সবগুলোই করে ফেলছি, ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তুমি ফাইলগুলো পেয়ে যাবা, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, স্যারকে জানাও। হ্যাঁ, আজকে এই পর্যন্তই রাখি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি সি প্রোগ্রামিং এ হাত দিব। সি প্রোগ্রামিং কি জিনিস, সি প্রোগ্রামিং এর বেসিক, লাইব্রেরি ফাংশন, কিংবা একটা একটা সি প্রোগ্রামিং, যেমন আমি তোমাদেরকে অ্যালগরিদম ফ্লোচার্ট সুডোকোড দেখাইছিলাম না, দুটি সংখ্যা যোগ করে যোগফল নির্ণয় করার প্রোগ্রাম দিয়ে অ্যালগরিদম ফ্লোচার্ট সুডোকোড তিনটার উদাহরণ দিয়েছিলাম না। আর এগুলোর অ্যালগরিদম কিন্তু তোমাদের নিজেদের লিখতে হবে, আমি কিন্তু সবগুলো অ্যালগরিদম তো করে দেওয়া পসিবল না, অ্যালগরিদম তোমাদের নিজেদের লিখতে হবে। আচ্ছা, ঠিক তেমনি সি প্রোগ্রামিং এও আমি কি করবো, দুটি সংখ্যা যোগ করে যোগফল নির্ণয় করার একটা সি প্রোগ্রামিং তৈরি করে দেখাবো। সি প্রোগ্রামিং নিয়ে একটু কথা বলে নিই। সি, ভেরি গুড তাসফিয়া, ওকে। তো সি প্রোগ্রামিংটা কিভাবে করতে হবে আমি একটু বলি। এগুলোতে ফার্স্ট অফ অল অনলাইনে সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি অনলাইনেও কি এভাবে আপনি সি প্রোগ্রামিং প্রপারলি শিখতে পারবেন না যদি আপনি প্র্যাকটিস না করেন নিজে। সি প্রোগ্রামিংটা এইভাবে ধরতে হবে যে হাতে কলমে করতে হবে, করতে করতে আপনার হাতে চলে আসবে। আপনি যদি একটা ফুটবল খেলতে নাইমা আপনি যদি বলেন যে ফুটবলটাকে 30 ডিগ্রি কোণে লাথি দিলে এইভাবে এইভাবে যাবে, এত সূত্র, এত বই, এত কিছু পড়ে কি ফুটবল খেলা শেখা? বই পড়ে আসলে ফুটবল খেলা শিখতে পারবেন আপনি কোনোভাবেই। ঠিক তেমনি শুধুমাত্র বই পড়ে আপনার বইয়ে যেগুলো আছে এগুলো শিক্ষা আপনার সি প্রোগ্রামিং শিখতে শিখতে 2026 সালে পার হয়ে যাবে। তো আপনি প্র্যাকটিস করতে করতে আপনার হাতে হাতে অটোমেটিকলি চলে আসবে। মোবাইল চালানো যেমন আপনি বই পড়ে শিখেন নাই, এই সি প্রোগ্রামিং করাও কি আপনি আর মোবাইল বা সরি বই পড়ে শিখতে পারবেন না। সি প্রোগ্রামিং আপনাদের হাতে করে করে শিখতে হবে। তো সি প্রোগ্রামিং আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। পঞ্চম অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। আশা করি নেক্সট ক্লাস থেকে একটু সিরিয়াস হবেন, যারা রেকর্ডের ভিডিওটা দেখতেছেন একটু সিরিয়াস হবেন, লাইভ ক্লাস করবেন। আমি চেষ্টা করবো জুমটা যেন দেয় ডিউরিমার্স এখন একসাথে অনেকগুলো ক্লাস চলে, সমস্যাটা ওই জায়গাতেই। ঠিক আছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, আগামী বুধবারে তোমাদের সাথে আমার ক্লাস। সবাই ভালো থেকো এই পর্যন্ত। আর কোনো সমস্যা হলে স্যারকে জানাও, স্যারকে মেসেজ করো, স্যার চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। যে কোনো সমস্যা হলে স্যারকে জানাও, কিন্তু পরীক্ষায় কোনো খারাপ রেজাল্ট করা যাবে না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।